ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে সাদ। আমরা সরাসরি চলে যাই আমাদের আজকের এপিসোডের মূল পর্বে। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম সাদ ভাই। এটি ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। এমন এক রাত যে আমি মৃত্যু ভুলতে পারবো না। সালটা ছিল 2013। সে সময় আমি এবং আমার বন্ধু কবির দুজনে একসাথে একটি ভাড়া করা মেসে থাকতাম। আমরা তখন ছাত্র, পড়াশোনার চাপে এবং ভবিষ্যতের চিন্তায় বিভোর। 8-10টা সাধারণ রাতের মতোই সে রাতটা ছিল। আমরা দুজনেই পড়াশোনা শেষ করে রাতের খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিলাম। ঘড়িতে তখন সময় রাত 10টা। আমরা বিছানায় শুয়ে শুয়ে এদিক সেদিকের গল্প করছিলাম। মেসের জীবন যেমনটা হয় আর কি, সারাদিনের ক্লান্তি শেষে একটু আড্ডা, একটু অবসর। পরিবেশটা বেশ শান্তই ছিল, কিন্তু সেই শান্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ কবিরের ফোনে তার বাড়ি থেকে একটা কল আসে। ফোনটা রিসিভ করার পর কবিরের মুখের অভিব্যক্তি মুহূর্তের মধ্যে বদলে যায়। কথা বলতে বলতে ওর মুখের সমস্ত রক্ত যেন কেউ শুষে নিল। চেহারাটা হয়ে গেল ফ্যাকাশে। কয়েক মুহূর্তের জন্য ও কোনো কথাই বলতে পারছিল না, যেন বাকরুদ্ধ হয়ে গেছে। তারপর কয়েক সেকেন্ডের মধ্যেই ও ফোনটা কেটে দিল এবং প্রায় চিৎকার করে বলে উঠল, কামাল, বড় বিপদ হয়ে গেছে রে। আব্বার শরীর খারাপ, অবস্থা খুবই সিরিয়াস। আমাকে এক্ষুনি এই মুহূর্তে বাড়ি যেতে হবে। ওর গলার স্বরে এমন একটা আতঙ্ক আর হাহাকার ছিল, আমি কোনো প্রশ্ন করার সাহস পেলাম না। ওর সেই ঘাবড়ে যাওয়ার চেহারা দেখে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমরা দুজনেই তড়িঘড়ি করে উঠে পড়লাম। কোনো মতে জামা কাপড় গুছিয়ে নিলাম। কবিরের বাড়ি যাওয়ার জন্য আমরা তৎক্ষণাৎ প্রস্তুত হয়ে গেলাম। আমাদের মেসেরি আর এক বন্ধুর কাছে একটা বাইক ছিল। আমরা তার কাছ থেকে বাইকটা চেয়ে নিলাম এবং কাল বিলম্ব না করে তখনই সেখান থেকে রওনা দিলাম। আমরা ভেবেছিলাম যেহেতু রাত হয়েছে, রাস্তায় জ্যাম বা ট্রাফিক থাকবে না, আমরা দ্রুত পৌঁছে যেতে পারবো। কিন্তু কপাল মন্দ হলে যা হয়, রাস্তার মাঝখানে গিয়ে দেখি বিশাল জ্যাম। সম্ভবত কোনো তেলের ট্যাঙ্কার নষ্ট হয়ে গেছে এবং সেটা রাস্তার মাঝখানে পড়েছিল, যার কারণে ট্রাফিক একেবারে ধীর গতির হয়ে পড়েছিল। গাড়িগুলো পিঁপড়ার মতো ধীর গতিতে এগোচ্ছিল। আমাদের বাইক থাকা সত্ত্বেও ভিড় কাটিয়ে এগোতে বেশ কষ্ট হচ্ছিল। কবিরের অস্থিরতা বাড়ছিল প্রতিটা মুহূর্তে। সে বারবার হর্ন দিচ্ছিল, যদিও তাতে কোনো লাভ হচ্ছিল না। প্রায় 1.5 ঘন্টা ধরে এই অসহ্য জ্যাম আর উৎকণ্ঠার পর আমরা অবশেষে কবিরের বাড়ির এলাকায় পৌঁছালাম। আমরা যখন বাড়ির কাছাকাছি পৌঁছালাম তখন দূর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছিল। সেই বুক ফাটা কান্নার শব্দ শুনেই কবিরের মুখটা কাগজের মতো সাদা হয়ে গেল। আমিও বুঝতে পারলাম যে কোনো বড় অঘটন হয়ে গেছে। বাইকটা রেখে আমরা দৌড়ে বাড়ির ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে যে দৃশ্য দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কবিরের বাবা, যাকে আমি চাচা বলে ডাকতাম, তিনি বিছানায় শুয়েছিলেন। তার মুখ দিয়ে অদ্ভুত এক ধরনের গড়গড় শব্দ বের হচ্ছে। মনে হচ্ছিল গলার ভেতর কপ বা অন্য কিছু আটকে গেছে। তার পুরো শরীরটা থরথর করে কাঁপছিল। মনে হচ্ছিল প্রচন্ড কোনো বৈদ্যুতিক শক খেয়েছেন। তার এই করুণ অবস্থা দেখে কবিরের মা এবং বোন অঝরে কাঁদছিল। আশেপাশের প্রতিবেশীরা ওনাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেই শোকের সামনে কোনো সান্ত্বনাই কাজে আসছিল না। আমি এক মুহূর্ত দেরি না করে পকেট থেকে ফোন বের করলাম এবং তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সের জন্য কল করলাম। ফোনের ওপাশে অপারেটরের সাথে কথা বলে ঠিকানা বুঝিয়ে দেই। তারপর ফোনটা কবিরের হাতে ধরিয়ে দিলাম, যেন ও সঠিক লোকেশনটা গাইড করতে পারে। কবির যখন কাঁপা কাঁপা গলায় অ্যাম্বুলেন্স চালককে বাড়ির রাস্তা বোঝাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ একটা বিকট শব্দ হলো। মনে হলো যেন কেউ খুব জোরে শেষবারের মতো শ্বাস টেনে নিল। একটা হেঁচকি উঠার মতো শব্দ। তারপর সব কিছু ঠান্ডা। কবিরের বাবার শরীরটা একদম স্থির হয়ে গেছে। আর কোনো নড়াচড়া নেই, কোনো শব্দ নেই। সেই ভুতুরে গড় করে আওয়াজটা, সেটাও থেমে গেছে। ঘরের মধ্যে নেমে এলো এক ভয়াল পিনপতন নিস্তব্ধতা। সেই মুহূর্তে শুধু কবিরের মায়ের চাপা কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। আমরা সবাই স্তব্ধ হয়ে চাচার দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ খেয়াল করলাম চাচার মুখ দিয়ে ফেনার মতো কিছু বের হচ্ছে।
কয়েক মিনিটের মধ্যেই তার জীবন্ত শরীরটা সাদা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ঘরের চারিপাশে তখন কান্নার রোল পড়ে গেল। কবিরও নিজেকে আর ধরে রাখতে পারল না। বাবার বুকের উপর আছড়ে পড়ে সে বেসামাল হয়ে চিৎকার করে কাঁদতে লাগলো। সেই দৃশ্য দেখা আমার জন্য ছিল এক কঠিন পরীক্ষা। আমি নিজেও চোখের পানি ধরে রাখতে পারছিলাম না। কান্নার আওয়াজ শুনে আরো প্রতিবেশীরা ছুটে এলো। এরই মধ্যে কেউ একজন পুলিশকে খবর দিল, কারণ মৃত্যুর ধরনটা খুব স্বাভাবিক ছিল না। মুখ দিয়ে ফেনা ওঠা, শরীর কাঁপা, এসব দেখে লোকের মনে সন্দেহ দানা বাঁধল। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স আর পুলিশের গাড়ি একসাথে কবিরের বাড়ির সামনে এসে থামলো। পুরো বাড়ি যখন মানুষে গিজগিজ করছে, পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করলো, বাড়ির লোকেদের সাথে কথা বলল এবং তৎক্ষণাৎভাবে জানিয়ে দিল যে এ লাশের পোস্টমর্টম করা জরুরি, কারণ এটি এখন একটি পুলিশি কেস হয়ে গেছে। কবিরের পরিবার অনেক অনুনয় বিনয় করলো, পুলিশের হাত পা ধরে কান্নাকাটি করলো যাতে পোস্টমর্টম না করা হয়। মৃতদেহকে কাটাছেঁড়া করা নিয়ে আমাদের এক ধরনের স্পর্শকাতরতা থাকে, কিন্তু পুলিশ নিজেদের অবস্থানে অনড় রইল। তারা বলল, আইন সবার জন্য সমান। মৃত্যুর কারণ নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এই বডি ছাড়তে পারবো না। লাশ এক্ষুনি আমাদের সাথে হসপিটালে নিয়ে যেতে হবে। আপনারা চাইলে কেউ আমাদের সাথে আসতে পারেন। কবির কিছুতেই তার বাবার লাশ একা ছাড়তে রাজি ছিল না। সে সাথে সাথে অ্যাম্বুলেন্সে উঠে পড়ল। বন্ধু হিসাবে আমিও তাকে একা ছাড়তে পারলাম না। আমিও তার পিছু পিছু গিয়ে অ্যাম্বুলেন্সে উঠে বসলাম। চাচার লাশটা স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সের পেছনে তোলা হলো। তখন অ্যাম্বুলেন্সের ভেতরে লাশের সাথে আমরা তিনজন জীবিত মানুষ, আমি, কবির এবং অ্যাম্বুলেন্সের ড্রাইভার। আর আমাদের ঠিক পেছনেই সাইরেন বাজিয়ে আসছিল পুলিশের গাড়ি। তখন ঘড়িতে কটা বেজেছিল আমার মনে নেই। রাত আনুমানিক 12টা থেকে 12:30টার মতো হবে। ঢাকার রাস্তাঘাট তখন বেশ ফাঁকা, শুধু অ্যাম্বুলেন্সের সাইরেন একঘেয়ে করুণ শব্দ রাতের নিস্তব্ধতাকে চিরিয়ে গিয়ে যাচ্ছিল। কবির আমার পাশে বসে নিঃশব্দে কাঁদছিল। আমি ওর কাঁধে হাত রেখে চুপচাপ বসেছিলাম। সান্ত্বনা দেবার কোনো ভাষা আমার জানা ছিল না। চারপাশের পরিবেশে এক অদ্ভুত অস্বস্তি ছিল, যেন বাতাসের মধ্যেও ভয় মিশে আছে। অ্যাম্বুলেন্সের ভেতরের সেই গুমোট ভাব আমার দম বন্ধ করে দিচ্ছিল। অ্যাম্বুলেন্সটি সোজা গিয়ে থামলো হসপিটালের মর্গের সামনে। তখন রাত প্রায় 1টা বাজে। বাইরে বেশ ঠান্ডা বাতাস বইছিল। হসপিটালের ওই কোণটায় কেমন যেন একটা অদ্ভুত গা ছমছমে নিস্তব্ধতা আছে। সাইরেন বন্ধ হয়ে যাবার পর সেই অস্বস্তি আরো বাড়তে শুরু করে। পরিবেশটা আরো ভারী হয়ে যায়। ড্রাইভার দরজা খুলে দিল। আমি আর কবির মিলে ড্রাইভারের সাহায্যে স্ট্রেচারটা নিচে নামালাম। পুলিশেরাও আমাদের পেছনে পেছনে হসপিটালে এসে পৌঁছালো। প্রথমে লাশটাকে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যাওয়া হলো। সেখানে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে আনুষ্ঠানিকভাবে মৃত্যুর ঘোষণা দিলেন এবং পোস্টমর্টমের জন্য কাগজে লিখে দিলেন। এরপর লাশটিকে একটি সাদা কাপড়ে আপাদ মস্তক মুড়িয়ে সোজা মর্গের দিকে নিয়ে যাওয়া হলো। কবির আর আমি প্রতি মুহূর্তে লাশের সাথেই ছিলাম। লাশটাকে নিয়ে যাওয়া হলো। মর্গের পাশে একটা লম্বা অন্ধকার করিডোর। সেই করিডোরের শেষ মাথায় একটা অন্ধকার কোণে স্ট্রেচারটা রেখে দেওয়া হলো। করিডোরের সেই জায়গাটা ছিল ভীষণ জরাজীর্ণ আর ভুতুরে। আমি, কবির এবং একজন পুলিশ কনস্টেবল, আমরা তিনজন সেখানে একটা জায়গায় বসলাম। আমাদের থেকে কিছুটা দূরে এক নড়বড়ে চেয়ারে বসেছিল এক পুরো চৌকিদার। তার চেহারাটাও বেশ অদ্ভুত, চোখের নিচে কালি পড়া, চামড়া কুচকানো। সে আমাদের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, এত রাতে পোস্টমর্টেম? আজ তো হবে না, ডাক্তার সেই সকালেই আসবেন, লাশটা এখানেই থাকবে। আমি জানতাম সরকারি হসপিটালের নিয়ম এমনই হয়। অবাক হলাম না, কিন্তু মনের ভেতর একটা অস্থিরতা কাজ করছিল। কিছুক্ষণ পর সেই পুলিশ কনস্টেবলটি ফোনে কথা বলতে বলতে বাইরে চলে গেল। সম্ভবত তার ডিউটির আপডেট দিচ্ছিল বা ব্যক্তিগত কোনো কল ছিল। আমি আর কবির এবার একা হয়ে গেলাম। জায়গাটার বর্ণনা দেওয়া কঠিন। দেওয়ালগুলোতে পুরনো পানির পিক আর বিভিন্ন দাগ লেগে আছে। বাতাসে ছিল পচা ফিনাইল আর ফরমালিনের তীব্র গন্ধ। সেই গন্ধে আমার মাথা ধরে আসছিল। করিডোরের কিছু অংশ ছিল অন্ধকারে ঢাকা, আর যেখানে লাইট জ্বলছিল সেখানেও জমেছিল ধুলো আর মাকড়সার জাল। আমি তাকালাম উপরের দিকে, ভাবলাম হয়তো ফ্যান চলছে, কিন্তু অবাক হয়ে দেখলাম সেখানে কোনো ফ্যান নেই। অথচ হঠাৎ করে এই পরিবেশটা কেমন ভারী হয়ে গেল। ওই নির্দিষ্ট জায়গাটাতে অস্বাভাবিকভাবে ঠান্ডা বাড়তে শুরু করলো।
মনে হচ্ছিল কেউ যেন খুব শক্তিশালী এসি চালিয়ে দিয়েছে এবং তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি চলে গেছে। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না বন্ধ করিডোরে হঠাৎ এত ঠান্ডা বাতাস আসবে কোত্থেকে। ঠিক তখনই ওই বুড়ো চৌকিদার তার জায়গা থেকে উঠে দাঁড়ালো। সে ধীরে ধীরে হেঁটে দরজার দিকে গেল, তারপর পেছনের একটা ছোট্ট জানালার দিকে উকি দিয়ে আমাদেরকে উদ্দেশ্য করে বলল, তোমরা দুজন এখানেই আছো তো, একটু খেয়াল রেখো, আমি বাথরুম থেকে আসছি, মিনিট দুয়েকের ব্যাপার। এই বলে সেও সেখান থেকে চলে গেল এবং করিডোরের বাইরের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। এখন সেখানে কেবল আমরা দুজন, আমি আর কবির, আর আমাদের সামনে সাদা কাপড়ে ঢাকা কবিরের বাবার লাশ। পরিবেশের নিস্তব্ধতা এত গভীর ছিল যে আমাদের নিজেদের শ্বাস প্রশ্বাসের শব্দও কানে বাজছিল। আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম। চৌকিদার গেছে প্রায় 20 মিনিটের বেশি হয়ে গেছে, কিন্তু তার ফেরার নাম নেই। পুলিশ কনস্টেবলও ফিরছে না। হঠাৎ কবির আমার হাতটা খুব শক্ত করে চেপে ধরল। ওর হাতের স্পর্শ ছিল বরফের মতো ঠান্ডা। আমি চমকে ওর দিকে তাকালাম। ও কোনো কথা না বলে চোখের ইশারায় আমাকে তার বাবার লাশের দিকে তাকাতে বলল। আমি ওর দৃষ্টি অনুসরণ করে তাকালাম, আর তারপর যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। ওই সাদা চাদরের নিচের লাশটা থরথর করে কাঁপছে। পুরো চাদরটা কাঁপছে, যেন ভেতরের মানুষটা প্রচন্ড শীতে ঠকঠক করছে। অথচ কবিরের বাবার মৃত্যু নিশ্চিত করা হয়েছে ঘণ্টাখানেক আগেই। ডাক্তার নিজে চেক করেছেন। আমরা দুজনেই পাথরের মতো জমে গেলাম, একে অপরের দিকে তাকালাম, কিন্তু আতঙ্কে আমাদের গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছিল না। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। করিডোরের ভেতরে সেই ম্লান সাদা টিউবলাইটের আলোয় আমি দেখলাম কবিরের চোখ দুটো কোটর থেকে যেন বেরিয়ে আসতে চাইছে। সে কাঁপা কাঁপা গলায় ফিসফিস করে বলল, কামাল, এখন কি হতে পারে? পাখি এখনো বেঁচে আছে। ওর কথাটা শোনার সাথে সাথে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। মৃত মানুষ বেঁচে ওঠা এটা কিভাবে সম্ভব? আমি আবার লাশের দিকে তাকালাম। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে যেমন কাঁপা শুরু হয়েছিল, তেমনি হঠাৎ করেই সব নড়াচড়া থেমে গেল। আবার সবকিছু আগের মতো শান্ত। লাশটা স্ট্রেচারে এমনভাবে পড়ে রইল যেন কিছুই হয়নি, কিন্তু যা হবার তা তো হয়েই গেছে। ভয় তখন আমাদের হাড়ের মজ্জায় গেঁথে গেছে। ঠিক তখনই দেখলাম পুলিশ কনস্টেবল ফিরে এসেছে। সে পেছনের একটা জালি দেওয়া জানালায় টোকা দিল এবং গম্ভীর গলায় জিজ্ঞাসা করল, কেউ এসেছিল নাকি পোস্টমর্টমের জন্য? আমি নাসূচক মাথা নাড়ালাম। সে তখন চৌকিদারের খালি চেয়ারটার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, ওই বুড়োটা কোথায় গেল? কবির কোনো মতে সামলে নিয়ে বলল, বাথরুমে গেছেন। কনস্টেবলের চেহারায় বিরক্তির ছাপ। সে একবার লাশের দিকে তাকালো, তারপর আমার দিকে তাকালো, এরপর বলল, শোনো কবির, তুমি একটু বাইরে এসো, কিছু কথা আছে। কবিরের বাইরে যাওয়ার কথা শুনে আমার হৃদস্পন্দন বেড়ে গেল, আমার লোম খাড়া হয়ে গেল, আমার চেহারায় ভয়ের ছাপ স্পষ্ট হয়ে উঠল। একটু আগে যা দেখেছি, তারপর এই লোকের সাথে এক সেকেন্ডও একা থাকার সাহস আমার ছিল না। যদি কবির চলে যায় তবে আমি এখানে একা কি করব? এই চিন্তা করতেই আমার শ্বাস আটকে আসার উপক্রম হলো। কবির আমার দিকে তাকালো। আমরা দুজনেই না বলে একে অপরের মনের কথা বুঝে গেলাম, কিন্তু পুলিশের হুকুম অমান্য করার সাহস আমাদের ছিল না। কনস্টেবল আবার ধমকে সুরে বলল, কি হলো, তাড়াতাড়ি এসো। কবির অনিচ্ছা সত্ত্বেও উঠে দাঁড়ালো। আমি অসহায় ভাবে ওর দিকে তাকিয়ে রইলাম। ও যখন কনস্টেবলের সাথে চলে যেতে লাগলো, আমি দেখলাম ওরা হসপিটালের মূল বিল্ডিং এর দিকে যাচ্ছে। মর্গ থেকে মূল বিল্ডিং এর দূরত্ব প্রায় 100 গজের মতো। আমি চোখের পলক না ফেলে ওদের দূর থেকে দেখছিলাম। ধীরে ধীরে ওরা দুজন অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল এবং আমার দৃষ্টির আড়ালে চলে গেল। সাথে সাথেই ভয় যেন আক্ষরিক অর্থে আমার আত্মাকে চেপে ধরল। আমি একবার লাশের দিকে তাকাই, আবার জানালার বাইরে তাকাই, এই আশা করি যে কবির বা অন্য কেউ যদি ফিরে আসে। প্রতিটা সেকেন্ড আমার কাছে ঘন্টার মতো মনে হচ্ছিল। চৌকিদারও এখনো ফিরে আসেনি। আমি ভেতরে প্রচন্ড অস্থিরতা নিয়ে বসেছিলাম। প্রতিটি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি লাশটা আবার নড়ে উঠবে। হঠাৎ বাহির থেকে খটখট একটা শব্দ হলো। আমি চমকে দরজার দিকে তাকালাম, কেউ নেই। আমার ভয় এবার 1000 গুণ বেড়ে গেল। আমি মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করলাম, আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। ঠিক সেই সময় চৌকিদার ফিরে এলো। তাকে দেখে আমি যেন হাতে প্রাণ ফিরে পেলাম। একটু অস্বস্তি লাগছিল। সে পেছনের জানালাটার দিকে হাত দিয়ে চেক করতে করতে বলল, এই জানালাটা খোলা কেন? আর তোমার সাথে যে ছেলেটা ছিল সে কই? আমি কাঁপা কাঁপা গলায় তাকে সব বললাম। আপনি যখন গেলেন তখন পুলিশ কনস্টেবল এসেছিল, তার সাথেই গেছে।
কিন্তু আমার বন্ধু এখনো ফিরছে না কেন? চৌকিদার আমার কথা শুনে শান্ত গলায় বলল, আর এতে ঘাবড়ানোর কি আছে? এটা পুলিশ কেস, মৃতের ছেলে, তাই হয়তো জিজ্ঞাসাবাদ বা কাগজপত্রের জন্য গেছে। হসপিটালের আশেপাশেই ওরা আছে, চিন্তা কইরো না, তোমার বন্ধু চইলে আসবে। তার কথাগুলো যুক্তিসঙ্গত মনে হলেও আমার মন মানছিল না। সে বলল, জানালাটা বন্ধ কইরা দেই, নইলে মশা ঢুকবো। খট করে শব্দ তুলে সে জানালাটা বন্ধ করলো এবং নিজের চেয়ারে গিয়ে বসলো। তারপর চোখ বন্ধ করে ঘাড় পেছনে হেলিয়ে সে আরাম করে বসার ভঙ্গি করলো। আমি এতই ভীতু ছিলাম যে তাকে এটাও বলতে পারলাম না। মনে মনে তাকে উদ্দেশ্য করে বলছিলাম, চাচা, আমারও বাইরে যাওয়ার দরকার, আমি এখানে থাকবো না। কিন্তু আমি আবার সেই লাশের সাথে একা জেগে রইলাম। আর চৌকিদার এক প্রকার ঘুমিয়ে পড়ল। করিডোরের পেছনের ওই অন্ধকারের জায়গাটাতে একটা টিউব লাইট ছিল। লাইটটা অদ্ভুত আচরণ করছিল। এটা আপনা আপনি জ্বলে উঠছিল, আবার 2-3 মিনিট পর অদ্ভুত চটচট শব্দ করে নিভে যাচ্ছিল। গত 15 মিনিট ধরে এই আলো আধারের খেলা চলছে। এই ভৌতিক পরিবেশ আমার ভয়কে আরো গভীর করে তুলল। আরো 10-15 মিনিট কেটে গেল, কিন্তু এখন আমার মনে হতে লাগলো সময় যেন থমকে গেছে। আমি বারবার চেষ্টা করছিলাম লাশের দিকে না তাকানোর, কিন্তু আমার অবাধ্য চোখ বারবার ওই সাদা চাদরের দিকেই চলে যাচ্ছিল। মনে হচ্ছিল আমার সমস্ত মনোযোগ ওই চাদরে আটকা পড়ে গেছে। মনের গহীনে একটা আতঙ্ক, যদি ওটা আবার নড়ে ওঠে। এবং আমার সেই ভয় সত্য প্রমাণিত হলো। হঠাৎ সেই লাশটা আপনা আপনি কাঁপতে শুরু করলো। এবার আর হালকা নড়াচড়া নয়, মনে হলো কেউ যেন ওটাকে ধরে চড়ে চড়ে ঝাঁকুনি দিচ্ছে। এবার কাঁপুনিটা আগের চেয়ে অনেক বেশি তীব্র। মনে হচ্ছিল চাদরের নিচ থেকে কোনো প্রাণী ছটফট করছে, বাঁচার জন্য হাত পা ছুটছে। স্ট্রেচারটা এত জোরে নড়ছিল যে সেটা দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে খটখট শব্দ করছিল। এই দৃশ্য দেখে আমার সহ্য ক্ষমতা ভেঙে গেল। আমি শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে চৌকিদারকে ডাকতে লাগলাম, চাচা, ও চাচা, দেখুন কি হচ্ছে, উঠুন প্লিজ। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, চৌকিদার আমার কোনো ডাকি শুনতে পাচ্ছিল না। তার তরফ থেকে কোনো সারা শব্দ এলো না। সে যেন কোনো লাশের মতোই চেয়ারে অসাড় হয়ে পড়ে আছে। আমি করিডরের এক অন্ধকার কোণে বসেছিলাম, মাঝখানে স্ট্রেচারে সেই লাশ, আর তার পাশে চৌকিদার। আমার এত সাহস হচ্ছিল না যে উঠে তার কাছে যাই, কারণ মাঝখানে ওই ভয়ঙ্কর বাধাটা পার হতে হবে। ভয়ে আমি ওই কোণেই কুঁকড়ে রইলাম। আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। একদিকে লাশের তাণ্ডব, অন্যদিকে চৌকিদারের এই অস্বাভাবিক ঘুম। দুয়ে মিলে আমাকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দিচ্ছিল। আমি ভাবছিলাম, চৌকিদার কি আসলেই শুনতে পাচ্ছেন না, নাকি সেও মারা গেছেন? কয়েক মুহূর্ত বা 1 মিনিট পর লাশের সেই উদ্দাম নড়াচড়া আবার থেমে গেল। আমি সামান্য সাহস সঞ্চয় করলাম। খুব ধীরে দেওয়াল ঘেঁষে পা ফেলে লাশের কিছুটা কাছে, কিন্তু নিরাপদ দূরত্ব বজায় রেখে চৌকিদারকে আবার ডাকলাম, চাচা, ও চাচা, উঠুন না কেন? কোনো উত্তর নেই। আমার মনে হলো আমি পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ। একটা মৃত শরীরের এমন আচরণ দেখে আমার সমস্ত সাহস, যুক্তি, বিশ্বাস সব ধূলিসাৎ হয়ে গেছিল। আমি নিজেকে সবসময় সাহসী ভাবতাম, ভূত প্রেত বিশ্বাস করতাম না। কিন্তু আজ যা দেখছি তা কোনো বিজ্ঞান বা যুক্তির ব্যাখ্যায় পড়ে না। আমি পিড় করে সূরা ফালাক নাস পড়তে লাগলাম, কিন্তু আমার ঠোঁট কাঁপছিল, শব্দ বের হচ্ছিল না। আমি দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইলাম। হাত পা অবশ হয়ে আসছে। মাথায় মাথায় একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, যদি এই লাশটা এখন উঠে দাঁড়ায়, যদি হঠাৎ চাদরটা সরিয়ে আমার সামনে এসে দাঁড়ায়। এই কথা ভাবতেই আমার শরীর দ্বারা পেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। মনে হলো রক্ত জমে বরফ হয়ে গেছে। ওই করিডোরটা এখন আমার কাছে একটা বিশাল কফিনের মতো মনে হচ্ছে, আর আমি সেই কফিনে আটকা এক জীবন্ত মানুষ। তখন হঠাৎ মনে পড়ল আমার পকেটে ফোন আছে। আমি কাঁপতে থাকা হাতে পকেট থেকে মোবাইল বের করলাম, কবিরকে কল করলাম, কিন্তু তার ফোন বন্ধ। আমি বারবার চেষ্টা করলাম, প্রতিবারই সেই যান্ত্রিক কণ্ঠস্বর, সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এবার ভয় আমাকে সম্পূর্ণভাবে গ্রাস করলো। মনে হলো এই লাশ এখন এমন কিছু করবে যা দেখে আমি হয়তো ভয়ের চোটে মরেই যাব। আমি চোখ বন্ধ করে ফেললাম আর প্রাণপণ আল্লাহকে ডাকতে লাগলাম। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো একটা কণ্ঠস্বর, আমার ডিউটি শেষ, ঘুমোতে যাচ্ছি, লাশ ছেড়ে কোথাও যেও না।
আমি চট করে চোখ খুলে তাকালাম। চৌকিদারের চেয়ার ফাঁকা। আমি এদিক ওদিক তাকালাম এবং দেখলাম সেই করিডোরের অন্ধকার অংশের দিকে হেঁটে যাচ্ছে। আমি তাকে ডাকার জন্য মুখ খুললাম, কিন্তু তার আগেই তার ছায়াটা অন্ধকারে মিশে গেল। আমি শুধু ফিসফিস করে বলতে লাগলাম, চাচা। তারপর একটা দরজা খোলার এবং বন্ধ হবার শব্দ পেলাম। সেই মুহূর্তে আমি উপলব্ধি করলাম এই করিডোর থেকে বের হওয়ার একমাত্র রাস্তা ওই দিকে। স্ট্রেচারটা এমনভাবে রাখা ছিল যে তার পাশ দিয়ে যাওয়ার মতো খুব সামান্য জায়গায় অবশিষ্ট। জায়গাটা আগে থেকেই শুরু। তার উপর আশেপাশে কিছু ভাঙা চেয়ার আর বাক্স পড়ে আছে। অর্থাৎ আমি একদিকে, মাঝখানে ওই লাশ, আর অন্যদিকে বের হবার সেই অন্ধকার গলি। আমার হৃদস্পন্দন তখন গলার কাছে উঠে এসেছে। আমি বুঝতে পারছিলাম এখানে এক মুহূর্ত থাকা আমার পক্ষে সম্ভব নয়। মাথায় তখন একটাই চিন্তা, যে কোনো মূল্যে এখান থেকে পালাতে হবে। ওই লাশের পাশ দিয়ে দৌড়ে অন্ধকার গলিতে ঢুকতে হবে। আমি দেওয়াল ঘেঁষে নিঃশব্দে পা ফেলে লাশের পাশ দিয়ে এগোনোর চেষ্টা করলাম। করিডোরের সেই টিপ টিপ করা লাইট, হিমশীতল বাতাস আর লাশের গায়ে সেই আষ্ঠে গন্ধ, সব মিলিয়ে পরিবেশটা নরকের মতো মনে হচ্ছিল। আমি স্ট্রেচারকে খুব সাবধানে একটা পাশ কাটানোর চেষ্টা করলাম, যাতে বের হওয়ার মতো একটু জায়গা থাকে। আমি খুব সাবধানে দম বন্ধ করে লাশের পাশ দিয়ে যাচ্ছিলাম। ঠিক তখন আমি লাশের সমান্তরালে পৌঁছালাম, হঠাৎ আমার মনে হলো কেউ যেন আমার শার্টের কলারটা খুব শক্ত করে খামচে ধরল। আমার হৃদস্পন্দনে 1 সেকেন্ডের জন্য থেমে গেল। চোখের সামনে অন্ধকার নেমে এলো। আমার পা দুটো থরথর করে কাঁপতে লাগলো। আমার গলা দিয়ে একটা অস্পষ্ট গোঙ্গানি বের হলো। আমি সেই মুহূর্তে নিজের সর্বশক্তি দিয়ে একটা ঝাটকা মেরে দৌড় দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু হায়, আমার সেই ঝাটকায় স্ট্রেচারটা প্রচন্ড জোরে দুলে উঠল এবং আমিও ভারসাম্য হারিয়ে ফেললাম। মুহূর্তের মধ্যে আমি সোজা গিয়ে পড়লাম ওই লাশের উপর। আমার শরীরটা যখন লাশের সংস্পর্শে এলো, মনে হলো আমি কোনো বরফের চায়ের উপর পড়েছি। এত ঠান্ডা, এত শক্ত। আমি ছিটকে সরে আসার চেষ্টা করলাম, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে আমার পিঠটা পেছনের দেওয়ালের সাথে সজোরে ধাক্কা খেলো। পিঠে প্রচন্ড ব্যথা অনুভব করলাম, কিন্তু ব্যথার চেয়ে আতঙ্কে আমি তখন দিশেহারা। আমি চিৎকার করে উঠলাম, বাঁচাও, বাঁচাও, কে আছো, বাঁচাও আমাকে। আমি দেওয়ালে উন্মাদের মতো চট দিতে থাকলাম, এত জোরে যে আমার হাতের চামড়া ছিঁড়ে গিয়ে রক্ত বের হয়ে এলো। কিন্তু আমার সেই চিৎকার যেন ওই করিডোরের 4 দেওয়ালের ভেতরেই প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো। কোনো সাহায্য এলো না। তারপর আমি লাশের দিকে তাকালাম। যা দেখলাম তাতে আমার মস্তিষ্ক স্তব্ধ হয়ে গেল। এখন লাশটা শুধু কাঁপছে না, তার শরীরটা এমনভাবে মোচড় খাচ্ছে যেন হাড় গোড় সব ভেঙে চুরে যাচ্ছে। এই দৃশ্য দেখে আমার চিৎকার করার শক্তি লোপ পেল। আমার চোখ বড় বড় হয়ে গেল। চোখের পাতা ফেলারও ক্ষমতা হারিয়ে ফেললাম। কবিরের বাবার সেই পরিচিত স্নেহমাখা মুখটা এখন এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বস্তুতে পরিণত হয়েছে। জীবনে কখনো কোনো মৃতদেহকে আমি এভাবে নড়তে দেখিনি। পরিবেশটা এত নিস্তব্ধ আর ভয়ানক ছিল যে যে কোনো মানুষের আত্মা শুকিয়ে যাবে। কিন্তু এর পরের ঘটনা ছিল আমার কল্পনার অতীত। এবার লাশটা নড়তে নড়তে মনে হলো যেন উঠে বসার চেষ্টা করছে। গলা দিয়ে ঘড়ঘড় জাতীয় একটা আওয়াজ শুরু হয়েছে। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমি ভয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমার শরীর আর মন কোনোটাই আমার নিয়ন্ত্রণে ছিল না। মনে হচ্ছিল আমার চারিপাশের পৃথিবীটা ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। আমি দেওয়ালের সাথে মিশে গিয়ে বসে পড়লাম। চোখ দিয়ে অঝরে পানি ছুটছে। আমি দেখলাম সেই চূড়ান্ত বিভীষিকা আমার চোখের সামনে। সেই লাশটা যেটা এতক্ষণ ছটফট করছিল, খুব কষ্টে যেন উঠে বসতে চাইছে। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। সামনে সেই মানুষটা যার লাশ আমি আর কবির ধরাধরি করে এখানে নিয়ে এসেছি। আমার চিন্তা শক্তি লোপ পেল। মনে হলো এই দৃশ্য দেখার চেয়ে মরে যাওয়া অনেক সহজ। আমি এতই ভীত হয়ে পড়েছিলাম যে কোনো দোয়া কালেমাও মাথায় আসছিল না। আমার শরীর আর নিজের ভার বহন করতে পারছিল না। আমার মনে আছে আমি বসে থাকা অবস্থাতেই জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়েছিলাম। সেই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে না পেরেই আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আমি জানি না আমি কতক্ষণ ওই করিডোরের ওই ভয়ঙ্কর ছায়ার সাথে বেহুশ হয়ে পড়েছিলাম। 1 মিনিট, 10 মিনিট, নাকি 1 ঘন্টা, আমার কোনো ধারণা নেই। কিন্তু আমার যখন জ্ঞান ফিরল তখন চারিদিকে নিস্তব্ধ। চোখ খোলার আগেই আমার মস্তিষ্কে সেই শেষ দৃশ্যটা গেঁথে গিয়েছিল। ভয়ে আমার শরীর তখনও কাঁপছে। আমি ভাবছিলাম, আমি কি এখনো বেঁচে আছি? আমি ধীরে ধীরে চোখ মেললাম, আর যা দেখলাম তাতে আমার মনে হলো যদি আমার জ্ঞানটা না ফিরত তাহলেই হয়তোবা ভালো হতো। আমি অজ্ঞান হওয়ার আগে কবিরের বাবার লাশকে যে অবস্থায় দেখেছিলাম, এখনো ঠিক সেই অবস্থায় সে আছে।
স্থির, কিন্তু তার ঘাড়টা অস্বাভাবিকভাবে বাঁকানো। আমি ভয়ে চিৎকার দিয়ে উঠলাম, কিন্তু আমার চিৎকার শেষ হবার আগেই লাশটা আবার নড়ে উঠল। আমার মনে হচ্ছিল আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। আচ্ছা, লাশটা কি আমার দিকে এগিয়ে আসছে? আমি সর্বশক্তি দিয়ে চিৎকার করলাম, চাচা! তারপর আবার সব অন্ধকার। আমি দ্বিতীয়বারের মতো জ্ঞান হারালাম। জ্ঞান হারানোর ঠিক আগ মুহূর্তে আমি দেখেছিলাম সেই ছায়াটা যেন আমার দিকে ঝুঁকে আছে। টিউবলাইটটা একবার জ্বলছে, একবার নিভছে। দ্বিতীয়বার যখন আমার জ্ঞান ফিরল, তখন আমার নাকে হসপিটালের সেই পরিচিত ওষুধের গন্ধ। আমি চোখ খুলে তাকালাম, দেখলাম আমি বেডে শুয়ে আছি। আমার পাশে একটা চেয়ারে কবির বসে আছে, তার চোখ মুখে গভীর উদ্বেগ আর দুশ্চিন্তার ছাপ। আমি চোখ খুলতেই লাফিয়ে আমার কাছে চলে এলো। কামাল, তুই ঠিক আছিস? ওকে দেখা মাত্রই আমি টুকরে কেঁদে উঠলাম। আমার শরীর তখনও জ্বরের ঘোরের মতো কাঁপছিল। আমি রাগ, অভিমান আর ভয় মিশ্রিত গলায় বললাম, তুই তুই আমাকে ওই মর্গের নরকে একা ফেলে চলে গেলি? আমি তোকে কতবার কল করেছি, তুই ফোন ধরিসনি। তুই জানিস না আমার সাথে কি হয়েছে। আমার অবস্থা দেখে কবির বুঝতে পারল যে খুব খারাপ কিছু ঘটেছে। সে বলল, ভাই প্লিজ শান্ত হ, আমার কথা শোন। পুলিশ আমাকে থানায় নিয়ে গেছিল জিজ্ঞাসাবাদের জন্য। ওরা আমাকে ছাড়ছিল না, আমার মোবাইলও জমা নিয়েছিল। আমি সত্যি বলছি, আমি তোকে কল করতে চেয়েছিলাম, কিন্তু ওরা আমাকে কোনো সুযোগই দিল না। তারপর আমি কাঁদতে কাঁদতে ওকে পুরো ঘটনা খুলে বললাম। সেই করিডোরের প্রতিটা মুহূর্ত। আমি যখন কথাগুলো বলছিলাম, কবিরের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল ও আমার কথাগুলো পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। হয়তো ভাবছিল বাবার শোকে আর মর্গের ভুতুরে পরিবেশে আমি হ্যালোসিনেশনে ভুগছি। হয়তো ভয় আর ট্রমা থেকে আমি এসব কল্পনা করছি। কিন্তু আমার শারীরিক অবস্থা আর আমার লাল হয়ে যাওয়া চোখ, আমার অনিয়ন্ত্রিত হাঁপি দেখে ও কোনো প্রতিবাদ করল না। ও আমার হাত ধরে বলল, মাফ করে দে দোস্ত, আমি যদি বিন্দুমাত্র জানতাম এমন কিছু হবে তাহলে যেতাম না। এরপর কবির নিজেই আমাকে আমাদের মেসে পৌঁছে দিল। ও আমাকে বেশ কয়েকদিন নিজের কাছেই রেখেছিল। পরে ও আবার হসপিটালে গিয়েছিল বাবার ডেথ সার্টিফিকেট আনার জন্য এবং বাকি ফর্মালিটিস শেষ করার জন্য। কিন্তু আমি আর কোনো দিন স্বাভাবিক হতে পারিনি। দীর্ঘদিন আমাকে চিকিৎসকের পরামর্শ নিতে হয়েছে, সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট নিতে হয়েছে, কারণ সবার কাছে এটা ছিল আমার মনের ভুল বা হ্যালোসিনেশন। ডাক্তাররা বলতেন আমি যা দেখেছি ওটা ছিল রিগোর মর্টিস, অর্থাৎ মৃত্যুর পর বেশি শক্ত হয়ে যাওয়ার ফলে লাশের হাত পা নড়ে ওঠা বা বেঁকে যাওয়া। কিন্তু আমি জানি আমি কি দেখেছি। বিজ্ঞানের যুক্তি এখানে খাটে না। প্রিয় লিসনার, এই ছিল আমার আজকের ঘটনা। ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন আমার খালাতো ভাইয়ের বন্ধু কামাল। কিন্তু দুঃখের ব্যাপার হলো কামাল ভাই আজ আর এই দুনিয়াতে নেই। তিনি ডিসেম্বরের 21 তারিখে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন। আমার খালাতো ভাইয়ের কাছে জানতে পারি তার চেহারা দেখে মনে হচ্ছিল কিছু একটা দেখে মারাত্মক ভয় পেয়েছেন তিনি। তার চোখ দুটো বড় বড় করে খোলা ছিল, মুখটা সম্পূর্ণ হা করা ছিল। এছাড়াও তার হার্টের কোনো সমস্যার হিস্ট্রিও ছিল না যে হঠাৎ করে এমন হতে পারে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আপনারা যারা শুনলেন বুঝতেই পারছেন এই ঘটনাটি আমাদের জন্য সংগ্রহ করেছেন রাসেল ভাই। রাসেল ভাইয়ের ঘটনার সাথে আমরা ছিলাম ভয়ের রাজ্যে। আশা করছি ঘটনাটি আপনাদের বেশ ভয়ঙ্কর আনন্দ দিতে পেরেছে। আপনাদের কাছে বা আপনাদের পরিচিতদের কারো কাছে যদি এমন কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে, তাহলে আর দেরি না করে সরাসরি আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সের ইমেলে আপনার জীবনের সেই ঘটনা আমাদেরকে পাঠিয়ে দিন। আমরা আপনার সেই ঘটনা পড়ে শোনাবো। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, আমরা এখন সরাসরি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের ঘটনায় চলে যাই। গলাকাটা বিলের সেই রাতটা কিভাবে খুলবে লাবিব? কাজীর আর বন্ধুরা মিলে ওরা 6 জন। গ্রামে তখন ঘোর বর্ষা চলছে। ঠিক হলো মাছ ধরতে যাবে, আর ঠিক সেই রাতেই একটা মাছের পিছু নিতে নিতে লাবিব পৌঁছে যায় সেই রাতটির কাছে যে রাতে একা বাড়ি ফেরার পথে তাকে সামিল হতে হয়েছিল জিনের জানাজায়। আর লাশটি শোয়ানো ছিল তারই বানানো খাটিয়ায়। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি আরজে সাদ। আমরা এখন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ঘটনায়। ঘটনাটি
ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই বলার চেষ্টা করছি। আমি সালমান, ঘটনাটি আমি উপস্থাপন করছি এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য সাদ ভাই ও লিসেনারদের নিকট ক্ষমা প্রার্থনা করছি। বলছেন সালমান ভাই, ধুমধাম করেই আমি দেশ থেকে বের হলাম এবং সোজা আমেরিকায় গিয়ে নামলাম। নিউ ইয়র্কে আমার এক বন্ধু থাকতো, যার গাড়ির রিপেয়ারিং বা মেরামতের জন্য বেশ বড় একটা ওয়ার্কশপ ছিল। আমরা দেশি মানুষেরা যেমন বিদেশে গিয়ে কোনো পরিচিত লোক পেলেই তার ঘাড়ে গিয়ে চেপে বসি, আমিও ঠিক সেই কাজটাই করলাম। আমার সব ব্যাগপত্র নিয়ে সোজা গিয়ে হাজির হলাম বন্ধুর সেই ওয়ার্কশপে। গিয়েই বেশ বড় একটা হাসি দিয়ে বললাম, এই দেখ এসে গেছি, এখন থেকে আমার খাওয়া দাওয়া সবকিছুর দায়িত্ব তোর, ঠিক আছে? আমার কথা শুনে বেচারা বন্ধুর চোখ তো কপালে ওঠার দশা। সে এমন অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল যেন বিশ্বাসই করতে পারছে না। কিন্তু তখন তার আর কিছুই করার ছিল না। আমার ভিসাটা ছিল ট্যুরিস্ট ভিসা, আর আপনারা তো জানেনই ট্যুরিস্ট ভিসায় আমেরিকা গিয়ে আইনত কোনো কাজ করা যায় না। কোনো বেআইনিভাবে বা আনদাটেবল অনেক কিছুই করা সম্ভব। আমার যেহেতু আগে থেকেই গাড়ি বা অটোমোবাইলের কাজ সম্পর্কে কিছুটা ধারণা ছিল আর হাতও মোটামুটি পাকা ছিল, তাই সে আমাকে তার ওয়ার্কশপে হেল্পার হিসাবে রেখে দিল। ভূমিকা শেষ করে এবার মূল ঘটনায় আসা যাক, যেটা আমি আজ আপনাদের শোনাতে চাই। সেদিন ছিল ওই ওয়ার্কশপে আমার প্রথম দিন। আমেরিকায় পা রাখার পর আমার থাকার জন্য কোনো নির্দিষ্ট জায়গা ছিল না। বন্ধুর নিজের একটা ছোটখাটো অ্যাপয়েন্টমেন্ট ছিল বটে, কিন্তু সেখানে তার স্ত্রী আর বাচ্চা কাচ্চা নিয়ে ভরা সংসার, তাই সে চাইছিল না আমি তার ফ্যামিলির মাঝখানে গিয়ে উঠি বা সেখানে থাকি। পরিস্থিতি বুঝে আমি তাকে প্রস্তাব দিলাম, শোন, আমার থাকার জন্য তো টেনশন করতে হবে না, আমি এই ওয়ার্কশপে রাত কাটিয়ে দেব, এখানে তো জায়গার অভাব নেই। আমার মুখে ওয়ার্কশপে থাকার কথা শুনে সেখানে কাজ করার অন্যান্য কর্মচারীরা চমকে উঠল। তারা কাজ থামিয়ে একে অপরের দিকে তাকাতে লাগলো, তাদের চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। আমি তাদের এই ফিসফাস আর কানাঘুষা দেখে মনে মনে ভাবলাম, আরে বাবা, আমি এখানে থাকলে এদের সমস্যা কোথায়? আমি এদের তো কোনো ক্ষতি করছি না। আমার বন্ধু আমাকে আড়ালে ডেকে নিয়ে বলল, বেশ নিচু স্বরেই বলল, দোস্ত, একটা সমস্যা আছে। তুই এখানে থাকার কথা বলছিস ঠিক আছে, কিন্তু এখানকার লোকজন বলে রাতে নাকি এই ওয়ার্কশপে জিনের উপদ্রব। অনেকেই অভিযোগ করেছে এখানে জিনেরা আস্তানা ঘেরে বসেছে এবং রাতে তারা মানুষকে এখানে টিকতে দেয় না। বন্ধুর কথা শুনে আমি সশব্দে হেসে উঠলাম। হাসতে হাসতে তাকে খোঁচা দিয়ে বললাম, আরে ভাই, তুই আমেরিকাতে বসেও এই সমস্ত বিশ্বাস করিস? বাদ দে তো। আর তোদের কোনো চিন্তা বা টেনশন নেই, আমি এখানেই থাকবো। কে ভয় দেখাবে আমাকে? আমার কনফিডেন্স দেখে উপস্থিত সবাই বেশ অবাক হলো। বন্ধু কাঁধ ঝাঁকিয়ে বলল, দেখ ভাই, তোর যা ইচ্ছা তুই কর, এখানে যা যা হয়, মানে যা যা লোকে বলে সবই তোকে বললাম। এর পরেও যদি তুই থাকার কথা ভাবিস তাহলে থাক। এরপর সন্ধ্যা গড়িয়ে রাত নামলো। আমি রাতে খাবার আনার জন্য বাইরে গেলাম। কিছুক্ষণ এদিক সেদিক ঘোরাঘুরি করলাম। আমেরিকার ঝলমলে রাস্তাঘাট দেখলাম। রাত 8টা থেকে 9টার দিকে আমি আবার ওয়ার্কশপে ফিরে এলাম। ওয়ার্কশপটা ছিল বেশ বড়সড় বিশাল একটা হলরুমের মতো জায়গা, যেখানে গাড়িগুলো মেরামতের জন্য রাখা হয়। আর ঠিক এর পেছনের দিকে একটা অফিস রুম ছিল। অফিস রুমে বসার জন্য একটা আরামদায়ক সোফা পাতা ছিল। আমি ঠিক করলাম এই সোফাতেই রাতটা কাটিয়ে দেব। সোফায় শুয়ে শুয়ে আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবতে লাগলাম। ট্যুরিস্ট ভিসার মেয়াদ মাত্র 6 মাস। এই 6 মাস পর আমাকে আবার দেশে ফিরে যেতে হবে। এসব 7-5 ভাবতে ভাবতে কখন যে আমার চোখ লেগে গেল টেরি পেলাম না। রাতের কোনো একটা গভীর প্রহরে অদ্ভুত একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। শব্দটা শুনে মনে হলো কেউ যেন ওয়ার্কশপের যন্ত্রপাতি বা টুলসগুলো নাড়াচাড়া করছে। গভীর ঘুম থেকে হুট করে জাগলে মানুষের মস্তিষ্ক কাজ করতে কিছুক্ষণ সময় নেয়। আমারও তাই হলো। পরিস্থিতিটা বোঝার চেষ্টা করলাম। চারিপাশে ঘুটঘুটে অন্ধকার না হলেও আবছা আলো আধারিতে ঢাকা। আমার প্রথম ধারণা হলো নিশ্চয়ই কোনো চোর ঢুকেছে। শব্দটা বেশ স্পষ্ট ছিল, যেন কেউ ভারী লোহার টুলবক্স খুলে তার ভেতর থেকে কোনো যন্ত্র খুঁজছে।
খটখট ঠন ঠন শব্দ। আমি খুব সাবধানে নিঃশব্দে সোফা থেকে উঠলাম, পা টিপে টিপে অফিসের দরজার দিকে এগিয়ে গেলাম। দরজার সামান্য একটা ফাঁক ছিল, সেই ফাঁকা দিয়ে, অর্থাৎ সেই সরু জায়গাটা দিয়ে আমি উকি দিলাম। অনেক ভালো মতো দেখলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার, কোথাও কেউ নেই, একদম ফাঁকা। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, আমি দরজার কাছে আসতেই শব্দটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবলাম, হয়তো নতুন জায়গায় এসেছি বলে মনের ভুল হচ্ছে। মনের ভুল ভেবে নিজেকে সান্ত্বনা দিয়ে আমি আবার সোফায় এসে শুয়ে পড়লাম। কিন্তু শান্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। কিছুক্ষণ পর আবার ঘুম ভেঙে গেল। এবার শব্দটা অন্যরকম। মনে হলো অফিসের বাহিরে রাখা পানির পাত্রটা কেউ ব্যবহার করছে। পানি গ্লাসে ঢাললে যেমন শব্দ হয়, তেমন শব্দ হচ্ছে। কেউ যেন একের পর এক এক গ্লাস পানি ঢেলে খাচ্ছে। আমি সোফায় শুয়ে শুয়ে সেই পানির গ্লাস গোনা শুরু করলাম। 1 গ্লাস, 2 গ্লাস, 3 গ্লাস। শব্দটা থামছে না। শুয়ে শুয়ে ভাবলাম, যতক্ষণ এই শব্দ বন্ধ না হবে ততক্ষণ আমি আর উঠে দেখব না। কারণ সত্যি বলতে কি, রাতের নিস্তব্ধতায় আমার অজানা শব্দ শুনতে শুনতে উঠে গিয়ে চেক করাটা কলিজা কাঁপানো একটা ব্যাপার। বন্ধুর সেই সতর্কবাণী আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো। সে তো আগেই বলেছিলেন যে এখানে জিনের আস্তানা আছে। আমার মনে হলো ওরা হয়তো আমাকে ওদের অস্তিত্ব জানান দিতে শুরু করেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই দুটো ঘটনা ঘটার পরও আমার মনে কোনো তীব্র ভয় কাজ করছিল না। হয়তো আল্লাহ আমাকে ওই মুহূর্তে অমানবিক সাহস দিয়েছিলেন। পরিস্থিতিটা কিন্তু মোটেও স্বাভাবিক ছিল না। ওয়ার্কশপটা ছিল লোকালয় থেকে বেশ দূরে, নির্জন একটা জায়গায়। তারপরও আমি কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। আমি পাশ ফিরে আবার ঘুমানোর চেষ্টা করলাম। আমি সবেমাত্র চোখটা বন্ধ করেছি, এখনো পুরোপুরি ঘুমোইনি। ঠিক তখনই অনুভব করলাম আমার ঠিক পেছন দিয়ে কেউ একজন হেঁটে গেল। আপনারা হয়তো জানেন, যখন একদম কাছ দিয়ে কেউ হেঁটে যায় তখন বাতাসে একটা হালকা ঝাপটা লাগে। বদ্ধ ঘরের ভেতরে, যেখানে বাতাসের কোনো চলাচল নেই, সেখানে আমি স্পষ্ট অনুভব করলাম আমার পেছন দিয়ে কেউ হেঁটে গেল। আর তার চলাচলের ফলে সৃষ্ট বাতাসের ঝাপটা আমার গালে লাগলো। এই ঘটনা আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। এতক্ষণের জমানো সাহস মুহূর্তেই উড়ে গেল। আমি ভয়ে ঠক ঠক করে কাঁপতে শুরু করলাম। একে তো এই ওয়ার্কশপে আমার প্রথম রাত, তার উপর আমি এই দেশেও একদম নতুন। আমার কাছে কোনো ইমার্জেন্সি নাম্বার নেই, কাউকে ডাকার কোনো উপায় নেই। বন্ধুটাও আমাকে বিপদের মুখে ফেলে চলে গেছে। আমি ধরফর করে সোফা থেকে উঠে বসলাম। নিজের অজান্তেই ভিড় ভিড় করে আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। আমি যখন ভয় কুকড়ে গিয়ে দোয়া পড়ছি, ঠিক তখনই বাহিরের বড় হলরুম থেকে একটা আওয়াজ ভেসে এলো। কেউ একজন আমাকে নাম ধরে ডাকছে, সালমান, আয় সালমান, বাহিরে আয়। গলার শব্দটা আমার খুব চেনা। মনে হলো ঠিক আমার বন্ধুর গলার মতো আওয়াজ। একই সুরে একই ভঙ্গিতে কেউ একজন বারবার ডেকে যাচ্ছে, সালমান, বাহিরে আয়। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো। আচ্ছা, এমনও তো হতে পারে যে ওয়ার্কশপের ছেলেরা মিলে আমাকে বোকা বানানোর চেষ্টা করছে। ওরা তো জানতো যে আমি রাতে এখানে থাকবো। হয়তো ওরাই আমাকে ভয় দেখানোর জন্য এসব নাটক সাজিয়েছে। জিন ভূতের গল্পটাও হয়তো ওদেরই বানানো। এ কথা ভাবতেই আমার মনের ভয়টা কিছুটা কমে গেল। আমি মনে মনে হাসলাম। ভাবলাম, ও আচ্ছা, এই ব্যাপার। প্রথমে জিনের ভয় দেখানো, আর এখন নিজেরা লুকিয়ে লুকিয়ে এ সমস্ত করা হচ্ছে। নতুন কোথাও কাজে গেলে পুরনোরা নতুনদের সাথে এরকম প্র্যাঙ্ক করে বা মজা করে থাকে। আমি মোটামুটি নিশ্চিত হয়ে গেলাম যে আমার বন্ধুরাই এই সমস্ত কাজ করছে। আমি বেশ জাদ্রেল গলায় ভেতর থেকে চেঁচিয়ে বললাম, দাঁড়া, আসছি আমি। মুখে একটা বিজয়ের হাসি ঝুলিয়ে আমি অফিসের দরজা খুলে ফেললাম। কিন্তু দরজা খোলার পর আমার চোখের সামনে যে দৃশ্য ভেসে উঠল, তাতে আমার রক্ত হিম হয়ে গেল। আমি দেখলাম ওয়ার্কশপের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা শত শত ভারী লোহার যন্ত্রপাতি, রেঞ্জ, স্ক্রুড্রাইভার, সবগুলো কোনো এক অদৃশ্য শক্তির প্রভাবে দেওয়ালের সাথে সেটে আছে। যেন কেউ এগুলোকে আঠা দিয়ে দেওয়ালের সাথে লাগিয়ে দিয়েছে। চুম্বকের টানে লোহা যেভাবে চুম্বকের সাথে আটকে যায়। দৃশ্যটা দেখে আমি থমকে গেলাম। আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। আমি শুধু সাহস সঞ্চয় করে কাঁপা গলায় বললাম, এই, কেউ ওখানে? বাহিরে আয়।
আমি তোদের দেখে ফেলেছি, মজা করছিস তাই না? ঠিক সেই মুহূর্তেই আচমকা ওয়ার্কশপের সব আলো নিভে গেল। নিকোষ কালো অন্ধকারে পুরো জায়গাটা ডুবে গেল। আমি সেখানে দাঁড়িয়েছিলাম, মূর্তির মতো জমে গেলাম। আমার হাতে কোনো টর্চ নেই, পকেটে কোনো দেশলাই বা লাইটার নেই। এই অন্ধকারে আমি একবার নড়বো সেই সাহসও পাচ্ছিলাম না। আমি অন্ধকারের মধ্যে হাঁপাতে হাঁপাতে অফিসের দরজার দিকে ফেরার চেষ্টা করলাম। আমার পরিকল্পনা ছিল দেওয়াল ধরে ধরে কোনো মতে অফিসের ভেতর ঢুকে দরজাটা বন্ধ করে দিব। আমি খুব সাবধানে পা ফেলছিলাম আর হাত দুটো সামনের দিকে বাড়িয়ে দিয়েছিলাম যাতে কোনো কিছুর সাথে ধাক্কা না খাই। আমি চাইছিলাম দেওয়ালটা খুঁজে পেতে। আমি হাত বাড়ালাম দেওয়ালটা স্পর্শ করার জন্য, কিন্তু আমার হাত ইটের শক্ত দেওয়ালে লাগলো না। তার বদলে আমার হাত গিয়ে পড়ল অন্য কিছুর উপর, মানুষের কাঁধ। হ্যাঁ, অন্ধকারে আমি স্পষ্ট অনুভব করলাম আমার হাতটা রাখা আছে জীবন্ত কোনো মানুষের কাঁধের উপর। আমি শিউরে উঠলাম, আমার হাতের নিচের নরম মাংস আর হাড়ের গরম। আমি অবচেতনভাবে সেই কাঠটা খামচে ধরলাম এবং ঝাঁকুনি দিয়ে চিৎকার করে বললাম, কে কে তুই? ও পাশ থেকে কোনো উত্তর এলো না, শুধু এক ভুতুড়ের নিস্তব্ধতা। আমি এবার আরো জোরে চিৎকার করলাম, আমার বন্ধুর নাম ধরে ডাকতে লাগলাম, দোস্ত দেখ, এটা যদি তোর ফাজলামো হয় এখানেই থামা, অনেক হয়েছে, যা না। আমি পাগলের মতো চিৎকার করে যাচ্ছিলাম, কিন্তু যে মানুষটার কাঁধ আমি ধরে রয়েছি সে নড়ছেও না, কথাও বলছে না, এমনকি তার কোনো নিঃশ্বাসের শব্দও পাচ্ছি না। হঠাৎ করে আবার তপ করে আলোগুলো জ্বলে উঠল। আলোর ঝলকানি চোখের সামনে আসতেই আমি দেখলাম আমার সামনে কেউ নেই। আমি যে জায়গাটা খামচে ধরেছিলাম সেখানে শুধুই শূন্য বাতাস। কিন্তু আমার চোখ যখন মেঝের দিকে গেল, আমি দেখলাম একটা ছায়া। কোনো মানুষের শরীর নেই, কিন্তু একটা ছায়া। হ্যাঁ হ্যাঁ, স্পষ্ট কালো ছায়া আমার পায়ের কাছ থেকে দ্রুত সরে গিয়ে দেওয়ালের সাথে মিশে গেল। সেই দৃশ্য দেখার পর আমার পক্ষে আর এক সেকেন্ডও সেখানে থাকা সম্ভব ছিল না। আমার সাহসের বাঁধ পুরোপুরি ভেঙে গেল। আমি জান প্রাণ নিয়ে দৌড়ে ওয়ার্কশপের প্রধান শাটারটা খুললাম এবং সোজা বাহিরে বেরিয়ে এলাম। ওয়ার্কশপের ঠিক বাহিরেই একটা কাঠের বেঞ্চ বাঁধা ছিল। আমি সেই বেঞ্চের উপরে ধপ করে বসে পড়লাম। আমার শরীর তখনও কাঁপছে। আমি আর ভেতরে ঢোকার সাহস করলাম না। ওই বেঞ্চে গুটিসুটি মেরে বসে রইলাম। একসময় ক্লান্ত শরীরে এখানেই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘড়িতে তখন 7টা বা 8টা বাজে। ওয়ার্কশপের অন্য কর্মচারীরা আসতে শুরু করলো। তারা আমাকে বাহিরের বেঞ্চে অঘরে ঘুমোতে দেখে অবাক হলো। কয়েকজন মিলে আমাকে ডেকে তুলল, কি ব্যাপার ভাই, আপনি বাহিরে কেন, ভেতরে ঘুমোননি? আমি তাদের কিছুই বললাম না, চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পর আমার সেই বন্ধুটি এলো। তাকে দেখা মাত্রই আমি কোনো কথা না বলে তার হাত ধরে সোজা টেনে নিয়ে গেলাম অফিসের ভেতরে। গতকাল রাতে সব ঘটনা খুলে বললাম। দেওয়ালের সেই টুলস, পানি পড়ার শব্দ, আমার নাম ধরে টাকা, অন্ধকারে কাঁধ স্পর্শ করা সব। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো, সকালে ঢুকে দেখি দেওয়ালের সেই টুলসগুলো যেগুলো রাতে দেওয়ালের সাথে সেটেছিল সেগুলো সব স্বাভাবিকভাবে নিজেই নিজের জায়গায় আছে, যেন রাতে কিছুই হয়নি। আমি বন্ধুকে বললাম, ভাই, তোর এখানে মারাত্মক সমস্যা আছে। আমি তো ভেবেছিলাম তোরা আমার সাথে ফাজলামো করছিস, কিন্তু কাল রাতে যেটা দেখলাম এটা কোনো মানুষের কাজ হতে পারে না। আমার কথা শুনে চিন্তিত মুখে বন্ধু বলল, আচ্ছা তুই কি চাস, তোর প্ল্যান কি? আমি অসহায়ভাবে বললাম, আমি নিজেই বুঝতে পারছি না। আজ আমি আমেরিকায় 2য় দিন কাটাচ্ছি। পকেটে ফুটো পয়সাও নেই যে অন্য কোথাও রুম ভাড়া নেব, থাকার জায়গাও নেই। আমি এখন কি করব? বন্ধু বলল, টাকার চিন্তা করিস না, দরকার হলে আমি তোকে অ্যাডভান্স স্যালারি দিয়ে দিব। কিন্তু সমস্যা হলো, এখানে রুম খুঁজে পেতে হলেও অন্তত 3-4 দিন লেগে যাবে। এই কটা দিন কোথায় থাকবি তুই? আমরা দুজনেই গভীর চিন্তায় পড়ে গেলাম। আমি মিনমিন করে বললাম, তুই আমাকে কয়েকদিনের জন্য তোর বাসায় নিয়ে যা। সে মাথা নিচু করে বলল, বিশ্বাস কর, আমি তোকে নিয়ে যেতাম, কিন্তু আমার বাসায় মাত্র 2টো বেডরুম। একটায় আমার বাচ্চারা থাকে, অন্যটায় আমি আর আমার স্ত্রী। তোকে রাখার মতো 1 ইঞ্চি জায়গাও নেই। আচ্ছা, কাল রাতের ঘটনা তুই অন্য কাউকে বলিসনি তো? আমি মাথা নাড়লাম, না, তোর জন্যই অপেক্ষা করছিলাম।
আমি আসলে চাইনি তোর ব্যবসার কোনো বদনাম হোক। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ভালো করেছিস। এক কাজ করি, আজ রাতে আমি ওয়ার্কশপের একটা ছেলেকে তোর সাথে থাকার জন্য বলে দেব। তুই একা ছিলি বলেই হয়তো ভয় পেয়েছিস, দুজন থাকলে আর ভয় লাগবে না। আমি রেগে গিয়ে বললাম, তোর কি মাথা খারাপ হয়েছে? কাল রাতে আমি নিজের চোখে যা দেখলাম, এরপর তুই আমাকে আবার এখানেই থাকতে বলছিস? অসম্ভব। বন্ধু এবার একটু বিরক্ত হলো। সে বলল, দেখ, এছাড়া আমার হাতে আর কোনো অপশন নেই। তুই যদি চাস তো রাস্তায় থাকতে পারিস, আমি বরঞ্চ তোর সাথে একজন সঙ্গী দিতে পারি। এর বাহিরে আমার কিছুই করার নেই। আমি জিদ ধরলাম, দরকার হলে আমি আজ রাতেও বাহিরের ওই বেঞ্চেই ঘুমোবো, তবু ভেতরে থাকবো না। বন্ধু তখন আমাকে ধমক দিয়ে বলল, সালমান, তুই কি নিজেকে ডোবাবি, সাথে আমাকেও ফাঁসাবি? তুই এখানে ট্যুরিস্ট ভিসায় এসেছিস। যদি পুলিশ তোকে রাতে এভাবে বেঞ্চে ঘুমোতে দেখে, ধরে নিয়ে যাবে, ইনভেস্টিগেশন করবে। কি জবাব দিবি? সোজা তোকে ডিপোর্ট করে দেশে পাঠিয়ে দিবে, আর সেই সাথে আমার লাইসেন্সটাও বাতিল হয়ে যাবে। ফেরত পাঠানোর কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম। এত কষ্ট করে আমেরিকায় এসেছি, এখন ফিরে যেতে চাই না। অগত্যা আমি রাজি হলাম। বললাম, ঠিক আছে, তবে অবশ্যই কাউকে আমার সাথে দিবি। দুজন থাকলে সাহস পাবো। সারা দিন আমরা কাজের মধ্যে ডুবে রইলাম, কিন্তু যতই সন্ধ্যা ঘনিয়ে আসতে লাগলো, আমার বুকের ভেতরে ভয়টা বাড়তে লাগলো। সন্ধ্যা 6টা বাজার সাথে সাথে ওয়ার্কশপ বন্ধ করার তোড়জোড় শুরু হলো। আমার বন্ধু তখন পাকিস্তান থেকে আসা নতুন একটা ছেলেকে ডাকলো। ছেলেটা ছিল একদম সাদাসিধে নিরীহ টাইপের। বন্ধু তাকে বলল, শোনো, আজ রাতে তোমাকে সালমানের সাথে থাকতে হবে। কথাটি শুনেই ছেলেটার মুখ শুকিয়ে গেল। সে আমতা আমতা করে বলল, স্যার, কেন? আমি কেন থাকব? বন্ধু তাকে আসল কারণটা বলল না, মিথ্যা করে বলল, রাত 3টার দিকে একজন আর্জেন্ট ক্লায়েন্ট আসবে গাড়ির ডেলিভারি নিতে। তুমি থাকবে, যাতে গাড়িটা তাকে বুঝিয়ে দিতে পারো। ছেলেটা ভয় পেয়ে গেল। সে বলল, স্যার, আমি বরং বাসায় গিয়ে ঘুমোই, রাত 3টার দিকে এসে গাড়ি দিয়ে দেব। বন্ধু তাকে ধমকে সুরে বলল, বেশি কথা বলো না, আমি যখন বলেছি তখন থাকতে হবে। ক্লায়েন্ট 3টায়ও আসতে পারে, আগেও আসতে পারে। বেচারা কোনো কথা বলার সাহস পেল না। অগত্যা সে থেকে গেল। অফিসে 2টো সোফা ছিল, একটায় আমি বসলাম, অন্যটায় সে। আমরা দুজন গল্প করছিলাম, হাসি ঠাট্টা করে চেষ্টা করছিলাম পরিবেশটা হালকা করার জন্য। কিন্তু সত্যি বলতে আমরা দুজনেই ছিলাম ভীষণ আতঙ্কিত। সেও আমার মতো এখানে জিন আছে এরকম কথা শুনেছিল। রাত 11টা বাজতেই আমাদের দুজনের চোখে ঘুম নেমে এলো। ছেলেটা ঘুমোতে চাইছিল না। পরে না ক্লায়েন্ট এসে আবার ফিরে যায়। আমি তাকে অভয় দিয়ে বললাম, তুমি নিশ্চিন্তে ঘুমো, আমি জেগে আছি, আমি হ্যান্ডেল করব। সে আশ্বস্ত হয়ে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর আমার চোখের পাতাও ভারী হয়ে এলো। ঘুমানোর আগে মনে মনে আল্লাহকে ডাকলাম, হে আল্লাহ, এই রাতটা যেন কোনো ঝামেলা ছাড়া কেটে যায়, মাঝরাতে কোনো শব্দে যেন ঘুম না ভাঙে। কিন্তু মুরব্বীরা বলেন না, কপালে দুর্ভোগ থাকলে ছোট ছোট আশাও পূরণ হয় না। আমার ক্ষেত্রেও তাই হলো। গভীর রাতে ঘুমের মধ্যেই আমি অনুভব করলাম কেউ আমাকে প্রচন্ড জোরে ঝাঁকাচ্ছে আর চিৎকার করে ডাকছে, সালমান ভাই, ওঠেন, তাড়াতাড়ি ওঠেন, সর্বনাশ হয়ে গেছে। আমি তখন গভীর ঘুমে। ছেলেটা আমাকে ধাক্কা দিয়ে তুলে প্রায় কেঁদে ফেলার মতো অবস্থায় বলল, ভাই, একটু কান পেতে শুনুন, বাহিরে কিসের যেন আওয়াজ হচ্ছে। কয়েক মুহূর্ত পর আমার মস্তিষ্ক সচল হলো। ঘুমের ঘোর কাটতেই আমি শুনলাম বাহিরে হাড়হিম করা শব্দ। আগের রাতের মতোই ওই ধাতব যন্ত্রপাতি বা টুলসগুলো নাড়াচাড়া করার মতো শব্দ। আজকের তীব্রতা আরো বেশি। আমি ছেলেটাকে সাহস দেওয়ার চেষ্টা করলাম, যদিও আমার নিজেরই কলিজা শুকিয়ে গেছে। বললাম, আরে ভয়ের কিছু নেই, হয়তো ইঁদুর টিদুর হবে, টুলবক্সের উপরে লাফালাফি করছে। না ভাই, এটা ইঁদুর না, চলুন আমরা গিয়ে দেখি। আমি দেওয়াল ঘড়ির দিকে তাকালাম। রাত 2:30 বাজে। আমরা দুজন সাহস সঞ্চয় করে অফিস থেকে বের হয়ে মূল হলের দিকে পা বাড়ালাম। হলরুমে পা রাখতেই নাকে এসে লাগলো এক উদ্ভট দুর্গন্ধ। মনে হলো কেউ যেন প্রচুর পরিমাণে মাংস পুড়িয়েছে বা পোড়া মাংসের পচা গন্ধ বাতাসে ভাসছে। গন্ধটা এত তীব্র ছিল যে বমি আসার উপক্রম হলো। হঠাৎ ছেলেটা চিৎকার করে উঠে বলল, সালমান ভাই, ওই যে দেখেন, ওখানে কে দাঁড়িয়ে আছে। সে কাঁপতে কাঁপতে একটা অন্ধকার কোণার দিকে আঙ্গুল তুলে ইশারা করলো। আমি দ্রুত সেদিকে তাকালাম, প্রাণপণ চেষ্টা করলাম কিছু দেখার, কিন্তু বিশ্বাস করুন, আমি সেখানে কিছুই দেখতে পেলাম না, শুধুই অন্ধকার। আমি বললাম, কই, আমি তো কাউকে দেখছি না। তোমার মনের ভুলে সব। ছেলে তখন হিস্টেরিয়াগ্রস্ত পেশেন্টের মতো কাঁদছে। ফিস ফিস করে বলল,
দেখেন ভাই, কোনায় দাঁড়িয়ে আছে একজন মহিলা। আমি তখনও সেই কোনার দিকে তাকিয়ে আছি, আপ্রাণ চেষ্টা করছি দেখার। ঠিক তখনই ছেলেটা গগন বিদারী চিৎকার করে বলল, সালমান ভাই সরেন, জলদি সরেন। সে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, আর ঠিক সেই মুহূর্তেই সাই করে একটা বাতাস আমার কানের পাশ দিয়ে চলে গেল। আমার জীবনের সেই মুহূর্তটা আমি কোনো দিন ভুলব না। হয়তো আধা সেন্টিমিটার বা তার চেয়েও কম দূরত্ব ছিল। একটা ভারী হাতুড়ি আমার কানের লতি ছুঁয়ে সোজা পেছনের ইটের দেওয়ালে আঘাত করলো, যা ধপাস করে একটা শব্দ হলো এবং হাতুড়িটা দেওয়ালে গেঁথে গেল। ভাবা যায় কেউ একজন অন্ধকার থেকে ওই হাতুড়িটা গায়ের জোর দিয়ে মেরেছিল। এটা পরিষ্কার ওয়ার্নিং বা সতর্কবার্তা। ওরা আমাদের ভয় দেখাচ্ছে না, ওরা এখন আমাদের মারতে চাইছে। আমাদের আর বোঝার বাকি রইল না যে এখানে আর এক মুহূর্তও থাকা নিরাপদ না। আমরা দুজন জানের মায়ায় দৌড় দিলাম। কোনো মতে শাটার খুলে রাস্তায় বেরিয়ে এসে আমরা দুজনেই হাঁপাচ্ছিলাম। আমাদের শরীর ঘামে ভিজে একাকার। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, তাড়াতাড়ি ওয়ার্কশপটা বন্ধ করো, আর এক মিনিটও না, চলো, তুমি যেখানে থাকো সেখানেই যাব। ছেলেটা কাঁপা কাঁপা গলায় বলল, কিন্তু ভাই, ওই ক্লায়েন্ট গাড়ি নিতে আসবে যে। আমি ধমক দিয়ে বললাম, জাহান্নামে যাক তোমার ক্লায়েন্ট, জীবন বাঁচলে অনেক ক্লায়েন্ট পাবে, তালা লাগাও জলদি। সে দ্রুত হাতে তালা লাগালো। তারপর আমরা প্রায় দৌড়াতে তার ভাড়া বাসার দিকে রওনা দিলাম। ভাগ্যিস তার বাসাটা খুব বেশি দূরে ছিল না। কয়েক গলি পরেই একটা ছোট্ট রুম নিয়ে সে থাকতো। সেখানে পৌঁছে আমরা দরজা বন্ধ করে ফ্লোরে বসে পড়লাম। একটু ধাতস্থ হবার পর আমি তাকে আসল সত্যটা খুলে বললাম আসলে ক্লায়েন্ট আসার কোনো কথাই ছিল না। সে আক্ষেপ করে বলল, সালমান ভাই, আপনার যদি থাকার জায়গার এতই সমস্যা থাকে আমাকে বললেই হতো, আমরা একসাথে থাকতাম। আমি বললাম, ভাই, আমি তো জানতামই না যে তুমি একা থাকো, আর ওই দিন তো তুমি ছুটিতে ছিলে। সেদিন রাতটা আমরা কেউ ঘুমোতে পারিনি। চোখের সামনে বারবার ভেসে উঠছিল সব। সেই ঘটনার পর থেকে আমি ওই ছেলের রুমেই একসাথে থাকতাম। আজ এই ঘটনার প্রায় 17 থেকে 18 বছর হয়ে গেছে। এখন আমি আমেরিকার সিটিজেন। আমার নিজের একটা আলাদা ওয়ার্কশপ আছে, আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছে। কিন্তু আমার সেই বন্ধু এখনো সেই অভিশপ্ত ওয়ার্কশপটাই চালায়। আজও দিনের বেলা সেখানে কাজ হয়, কিন্তু সূর্য ডোবার পর পৃথিবীর কোনো শক্তি কোনো মানুষকে ওই ওয়ার্কশপের ভেতরে আটকে রাখতে পারবে না। এখনো রাতে ওটা জিনের দখলে চলে যায়। মাঝে মাঝে আমি যখন একা বসে থাকি তখন ওই রাতের কথা ভাবি। যখন ওই রাতের কথা ভাবি শরীরটা শিউরে ওঠে। এই রহস্যের সমাধান আমি আজও পাইনি, যে কে ওটা ছিল যার কাঁধে আমি হাত রেখেছিলাম। হয়তো সমাধান কোনো দিনও পাবো না। এই বলেই সালমান ভাই তার ঘটনা শেষ করেছেন, এবং এই ঘটনাটি সংগ্রহ করেছেন রাসেল ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ রাসেল ভাই, এত সুন্দর একটি ঘটনা সংগ্রহ করে আমাদেরকে পাঠানোর জন্য। এবং আরও অসংখ্য ধন্যবাদ সালমান ভাইকে যে আপনি রাসেল ভাইকে আপনার ঘটনাটি শেয়ার করেছেন। আসলেই তো আমাদের জীবনে এমন অনেক কিছু ঘটে যার কোনো ব্যাখ্যা বা যৌক্তিক উত্তর আমরা খুঁজে পাই না। কে ছিল সেই ওয়ার্কশপে যার কাঁধ ধরে সালমান ভাই দাঁড়িয়েছিল? এর উত্তরটা যদি আপনারা জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা এখন সরাসরি চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার। আজকে দুটি ঘটনা ছিল, একটা মর্গের ঘটনা আর একটা হচ্ছে জিনের ঘটনা। এই দুইটি ঘটনার মধ্যে আপনাদের কাছে কোন ঘটনাটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। একটি রাসেল ভাইয়ের ঘটনা ছিল, আমার কাছে পার্সোনালি মনে হয়েছে সেই ঘটনাটা অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে অবশ্যই জানিয়ে দিবেন, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমরা গুরুত্ব সহকারে দেখি। আপনাদের ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, কারণ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই আমরা আমাদের এপিসোডগুলো সাজিয়ে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আর যে সাদের নতুন কোনো ঘটনা নিয়ে, এই পর্যন্ত আল্লাহ হাফেজ।